বাংলার আকাশ বাতাস আর সোঁদা মাটির গন্ধে বড় হওয়া একটি সাধারণ ছেলে, যার দু চোখে ছিল নক্ষত্র ছোঁয়ার স্বপ্ন। আমরা তো কত বীরের গল্প শুনি, কিন্তু কজন জানি সেই বাঙালি বিজ্ঞানীর কথা, যার তৈরি করা শঙ্কর ধাতু ছাড়া আজকের আধুনিক বিমান কিংবা নাসার মহাকাশযান তৈরি করা ছিল প্রায় অসম্ভব। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট এক গ্রাম থেকে শুরু এক লড়াই। ৮ বছর বয়সে বাবাকে হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়া সেই ছোট্ট ছেলেটি একদিন অক্সফোর্ড জয় করে পৌঁছে গেলেন বিশ্ববিজ্ঞানের সর্বোচ্চ শিখরে। তবে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ে মার্কিন মুলুকে থেকেও তার নাড়ির টান ছিঁড়ে যায়নি। ১৯৯১-এর বন্যায় বিদেশের মাটিতে দাঁড়িয়েও তার মন কেঁদেছিল দেশের মানুষের জন্য। তিনি দুহাত ভরে অকাতরে সাহায্য পাঠিয়েছিলেন নিজের জন্মভূমিতে। তিনি আব্দুস সাত্তার খান, বিংশ শতাব্দীর বিজ্ঞানের এক বিস্ময়কর জাদুকর, অথচ আমাদের ইতিহাসের পাতায় এক নিভৃতচারী নায়ক। আজ সেই মহান বাঙালির গল্প বলবো, যার মেধা আকাশ ছোঁয়া হলেও যার হৃদয়টা পড়ে থাকতো সব সময় এই বাংলার ভূমিতে। চলুন ফিরে দেখি এক বাঙালির বিশ্বজয়ের সেই অবিশ্বাস্য উপাখ্যান। বাংলাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানী আব্দুস সাত্তার খান। বিশ্বের মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্র নাসায় প্রায় ৪ দশক ধরে গবেষণা করেছেন তিনি, এবং তার পাশাপাশি ইউনাইটেড টেকনোলজি, অ্যালস্টম প্রভৃতি সংস্থাতেও গবেষণা করেছেন এই বিজ্ঞানী। তার নিরলস গবেষণার ফসল হিসেবে তিনি এমন ৪০টিরও বেশি সংকর ধাতু উদ্ভাবন করেছেন, যা দিয়ে মহাকাশযান, জেট বিমানের ইঞ্জিনের ওজন অনেকখানি কমানো সম্ভব হয়েছে, এবং ট্রেনের ইঞ্জিনে এর ব্যবহার ট্রেনের গতিকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে। এই সমস্ত নব উদ্ভাবিত সংকর ধাতু উচ্চ তাপ সহনশীল। এছাড়া মার্কিন বিমান বাহিনীর জন্য F-15 ও F-16 নামের যুদ্ধবিমান তৈরির কাজেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন আব্দুস সাত্তার খান। বিমান নির্মাণ প্রক্রিয়াতে এই সংকর ধাতুর উদ্ভাবন ও ব্যবহারের সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে ইউনাইটেড টেকনোলজি স্পেশাল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তবে শুধুই বিজ্ঞান চর্চা বা গবেষণা নয়, ১৯৯১ সালের বন্যায় তিনি নিজের উদ্যোগে $৬১,০০০ অর্থ সংগ্রহ করে রেড ক্রসের মাধ্যমে বাংলাদেশে বন্যা দুর্গতদের সাহায্য করেছিলেন। ১৯৪১ সালে অধুনা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার অন্তর্গত খাগাটুয়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম হয়। মাত্র ৮ বছর বয়সে তাঁর বাবা মারা যান। ফলে পরিবারে নেমে আসে অনিশ্চয়তা এবং আর্থিক সমস্যা। বাধ্য হয়ে আব্দুস সাত্তারকে সঙ্গে নিয়ে তার মা চলে যান তার বাপের বাড়িতে। মামার বাড়িতেই আব্দুস সাত্তারের কৈশোর অতিবাহিত হয়েছে। বাল্যকালে প্রায় প্রতিদিনই দাদু দিদার কাছে গল্প শুনে রাত্রে ঘুমোতে যাওয়ার এক অভ্যাস গড়ে উঠেছিল তাঁর। একদিকে তার দাদু দিদার মুখে শোনা নীতিমালার গল্প শুনে তার মধ্যে চারিত্রিক দৃঢ়তা গড়ে উঠেছিল, এবং অন্যদিকে তাকে বড় করে তোলার জন্য মায়ের অপরিমেয় পরিশ্রম তার জ্ঞান লাভের পথে তার স্পৃহা আরও বাড়িয়ে তুলেছিল। মামার বাড়িতে থাকার সময়ই স্থানীয় গ্রাম্য বিদ্যালয়ে আব্দুস সাত্তারের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়। তারপর তাকে ভর্তি করা হয় রতনপুর আবদুল্লাহ হাই স্কুলে। এই স্কুল থেকে প্রথম বিভাগে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন আব্দুস সাত্তার। এরপরে ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ বিজ্ঞানে স্নাতক উত্তীর্ণ হন তিনি। ১৯৬৩ সালে ওই বিশ্ববিদ্যালয় থেকেই রসায়নশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। দুই ক্ষেত্রেই প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। ১৯৬৪ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য একটি বৃত্তি পেয়ে বিদেশ চলে যান, এবং ১৯৬৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন। এর আগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দিয়েছিলেন তিনি। অক্সফোর্ড থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে দেশে ফেরার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগেই সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। এই পদেই ১৯৭৩ সাল পর্যন্ত তিনি অধ্যাপনা করে গিয়েছেন। ১৯৭৩ সালেই বাংলাদেশ ছেড়ে ধাতুবিদ্যা বিষয়ে গবেষণার জন্য তিনি চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে।
এর মাঝে মুক্তিযুদ্ধ শুরু হয়। পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম অত্যাচারের দৃশ্য নিজে দেখেছেন তিনি। অনেকে বলেন 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস আক্রমণ ও গণহত্যার সময় তাঁরও প্রাণ যেতে পারত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1 বছর মতো অধ্যাপনা করেছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর তিনি আমেরিকা যাত্রা করেন। প্রথমে সংকর ধাতু নিয়ে গবেষণার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত AMS গবেষণাগারে যোগ দেন তিনি। তার গবেষণা কেন্দ্রীভূত ছিল এমন কিছু সংকর ধাতু উদ্ভাবনের মধ্যে যা জেট বিমানের ইঞ্জিনের উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারবে। সেই সময় নানা জায়গায় জেট বিমান নির্মাণের খরচ কমানো বা ঘর্ষণের ফলে তার পিস্টনের ক্ষয় রোধ করা কিংবা বিমানের গতি বাড়ানোর জন্য নানা গবেষণা হচ্ছিল। আব্দুস সাত্তারের গবেষণাও সেই লক্ষ্যেই শুরু হয়। আইওয়া বিশ্ববিদ্যালয়ে 2.5 বছর গবেষণা করে 10টিরও বেশি সংকর ধাতু তৈরি করতে সক্ষম হন তিনি। এই সব সংকর ধাতুই উচ্চ তাপ সহনশীল। গ্যাস টারবাইন ব্লেডই হোক বা জেট ইঞ্জিন, এই সংকর ধাতুগুলি সব ক্ষেত্রেই খুবই উপযোগী হয়ে ওঠে। এরপরে 1976 সালে নাসার লুইস রিসার্চ সেন্টারে গবেষণা শুরু করেন তিনি। এখানেও তার গবেষণার বিষয় ছিল মহাকাশযানে ব্যবহারের উপযোগী সংকর ধাতু নির্মাণ। এই গবেষণার সাফল্য হিসাবে নিকেল ও অ্যালুমিনিয়ামের একটি উন্নত মানের সংকর ধাতু উৎপন্ন হয়, যা বিমানের জ্বালানির খরচ কমাতে এবং এর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন মার্কিন প্রতিরক্ষা বিভাগের তরফে F-15 ও F-16 নামের 2টি যুদ্ধবিমান নির্মাণের কাজেও সহায়তা করেছিলেন তিনি। তাঁর উদ্ভাবিত সমস্ত প্রকার সংকর ধাতুই ইঞ্জিনের বহিরাবরণকে ঘর্ষণজাত ক্ষয় থেকে রক্ষা করে এবং ইঞ্জিনের ওজন কমাতে সাহায্য করে, যার ফলে বিমানের গতি আরও বেড়ে যায়। তাঁর এই গবেষণার ভবিষ্যৎ সাফল্য বুঝতে পেরে প্রাট অ্যান্ড হুইটনি নামের একটি বিমান নির্মাণ সংস্থা তাঁকে প্রভূত অর্থ সাহায্য করে। ক্যাথোডিক আর্ক পদ্ধতিতে তাপীয় অবসাদ অর্থাৎ থার্মাল ফ্যাটিগ ও ক্ষয় প্রতিরোধী প্রলেপ দিয়ে উন্নত মানের জেট ইঞ্জিন নির্মাণে সক্ষম হয় প্র্যাট অ্যান্ড হুইটনি সংস্থা, যার মূলে আব্দুস সাত্তার খানের উদ্ভাবনী শক্তি কাজ করেছে। মার্কিন প্রদেশের মিলিটারি টেকনোলজি সংস্থার হয়ে গবেষণার ফলে নিকেল দ্বারা গঠিত এমন কিছু সংকর ধাতু তৈরি করতে সক্ষম হন তিনি, যা পরে F-15 ও F-16 নামের 2টি যুদ্ধবিমান নির্মাণের কাজে ব্যবহৃত হয়। অ্যালয় ওয়াই নামে পরিচিত এই সংকর ধাতু উদ্ভাবনের জন্য তিনি ইউনাইটেড টেকনোলজি স্পেশাল অ্যাওয়ার্ডে ভূষিত হন। নাসা ইউনাইটেড টেকনোলজির মতে এই আবিষ্কার বিংশ শতাব্দীর বিমান গবেষণায় অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার। পপুলার সায়েন্স নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিজ্ঞান বিষয়ক সাময়িক পত্রিকাও 1990 সালের জুন সংখ্যায় আব্দুস সাত্তার খানের এই আবিষ্কারকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার হিসাবে চিহ্নিত করে। এরপরে সুইজারল্যান্ডের অ্যালস্টম সংস্থায় গবেষক হিসাবে যোগ দেন তিনি। এই সংস্থায় কাজ করে মাত্র 5 বছরের মধ্যে প্রভূত উদ্ভাবন করে 25টি আবিষ্কারের পেটেন্ট নিজের নামে নথিভুক্ত করতে সমর্থ হন তিনি। টারবাইনের জন্য অধিক কর্মক্ষম ব্লেড ও ট্রেনের গতি বাড়ানোর জন্য উপযোগী সংকর ধাতু নির্মাণ বিষয়েই এখানে গবেষণা করেছিলেন তিনি। এছাড়া তিনি যে সকল বাণিজ্যিক পণ্যের বিষয়ে গবেষণা করে সাফল্য লাভ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল উন্নত মানের জেট ইঞ্জিন নির্মাণ খরচ বাঁচানোর জন্য ন্যানো ক্যাটালিস্ট। সুইজারল্যান্ডের অ্যালস্টমে কাজের সময় তাঁর উদ্ভাবিত জারণরোধী প্রলেপযুক্ত যন্ত্রাংশ অত্যাধুনিক G11 গ্যাস টারবাইনে ব্যবহার করা হয়। সবশেষে অত্যাধুনিক G25 বা 26 নম্বর গ্যাস টারবাইনে ব্যবহারের উপযোগী ক্ষয়রোধী তড়িৎ লেপনযোগ্য প্রলেপ উদ্ভাবন করেছেন তিনি। এগুলি সবই বাণিজ্যিকভাবে সফল আবিষ্কার এবং আরও অন্যান্য গবেষণার সাফল্যের কারণে 1996 সালে গ্রেট ব্রিটেনের রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির সদস্য নির্বাচিত হন তিনি এবং 2005 সালে এই সংস্থার চার্টার্ড বিজ্ঞানীর পদে আসীন হন। এছাড়াও আমেরিকান সোসাইটি অফ মেটালের সদস্যপদও পেয়েছিলেন তিনি। 1994 সালে দ্রুতগতি সম্পন্ন বিমান ও রকেট নির্মাণের ক্ষেত্রে অত্যাধুনিক হাইড্রোকার্বন ক্যাটালিসিস প্রক্রিয়া উদ্ভাবনের জন্য
তাঁকে ইউনাইটেড টেকনোলজিস রিসার্চ সেন্টার অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সে ভূষিত করা হয়। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সম্মানীয় অধ্যাপক হিসাবে কাজে নিযুক্ত ছিলেন তিনি। সেখানে নিজের উদ্যোগে কার্বন ন্যানো প্রযুক্তির ওপর গবেষণার জন্য সেন্টার ফর এক্সেলেন্স ইন ন্যানো ম্যাটেরিয়ালস নামে সংস্থা গড়ে তুলতে চেষ্টা করেছিলেন। বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার খান 1991 সালের বন্যায় নিজের উদ্যোগে $61,000 অর্থ সংগ্রহ করে রেড ক্রসের মাধ্যমে বাংলাদেশে বন্যা দুর্গতদের সাহায্য করেছিলেন। 2008 সালের 31শে জানুয়ারি 67 বছর বয়সে আব্দুস সাত্তার খানের মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।